গাজা যুদ্ধ শুরুর পর ইতিহাসের সবচেয়ে বড় হামলা হুতি বিদ্রোহীদের, ইসরায়েলের পথে পথে ধ্বংসযজ্ঞ। কিয়েভে রাশিয়ার মিসাইল হামলায় ন্যাটোর 4 দূতাবাস ধ্বংস, তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা। ভারতের কল্পনার বাহিরে আমেরিকায় আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্র বানালো পাকিস্তান। ভারতের পার্লামেন্টে মোদির বিজেপি নেতাদের গণধোলাই দিল কংগ্রেস। আসসালামু আলাইকুম, দেখছিলেন বিএসি ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। গাজা যুদ্ধ শুরুর পর ইতিহাসের সবচেয়ে বড় হামলা হুতি বিদ্রোহীদের, ইসরায়েলের পথে পথে ধ্বংসযজ্ঞ। স্মরণকালের সবচেয়ে বড় ইয়েমেনি হামলায় প্রকম্পিত ইসরায়েল। 2023 সালে গাজার ওপর ইসরায়েলি আগ্রাসনের পর ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সেই ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে হুতিরা ইসরায়েলে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। তবে এবারের হামলাটি ইতিহাসে একটি নতুন মাত্রা যোগ করেছে। হুতি বিদ্রোহীরা ইসরায়েল লক্ষ্য করে একসাথে 10টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে, যার মধ্যে ছিল প্যালেস্টাইন 2 নামক 2টি হাইপারসনিক মিসাইল। শুক্রবার রাতভর চলে হুতি বিদ্রোহীদের এই অভিযান। ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে প্রকম্পিত হয় ইসরায়েল। তেল আবিবের রামাত গান এলাকায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। সামরিক স্থাপনাগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং রাস্তাঘাট ঢেকে গেছে ধ্বংসাবশেষে। হুতিরা জানিয়েছেন, গাজার নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। হুতিরা জানিয়েছে, তারা ইসরায়েলের সামরিক ঘাঁটি, অস্ত্র তৈরির কারখানা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং ফাইটার জেটের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। জুলাই মাস থেকে এ পর্যন্ত প্রায় শতাধিক ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে হুতি বাহিনী। তবে গত শুক্রবারের হামলা ছিল সবচেয়ে বড় এবং বিধ্বংসী। তেল আবিবে এমন ধ্বংসযজ্ঞ আগে কখনো দেখা যায়নি। হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারিদ জানিয়েছেন, এই হামলা ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায়। গাজার নিরীহ মানুষদের উপর ইসরায়েলি গণহত্যার জবাবে তারা তাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব পালন করেছে। মুখপাত্র আরও জানান, গাজায় ইসরায়েলি বর্বর আক্রমণের প্রতিক্রিয়ায় হুতিরা শত্রুর প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে থাকবে। প্যালেস্টাইন 2 নামক ক্ষেপণাস্ত্রের সফল ব্যবহারের মাধ্যমে হুতিরা তাদের সামরিক সক্ষমতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। হুতিদের এই বড় পরিসরের হামলার নিন্দা জানিয়েছে পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের হামলা গাজা যুদ্ধে সমাধানের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এ অবস্থায় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকলে গাজায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ইসরায়েলের সামরিক মনোযোগ যখন গোলানের দিকে কেন্দ্রীভূত, তখন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই বড় পরিসরের হামলার মাধ্যমে ইসরায়েলকে বড় ধরনের বার্তা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি ইসরায়েল তাদের আগ্রাসন বন্ধ না করে, তবে এমন আরও বড় হামলা হতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার সৃষ্টি করবে। হুতিদের এই আক্রমণ গাজা যুদ্ধে একটি নতুন মাত্রা যোগ করেছে। গাজার মানুষের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে হুতির এই সাহসী অভিযান শুধু সামরিক নয়, বরং মানবতার পক্ষেও একটি জোরালো বার্তা। তবে এই সংঘাত বন্ধে আন্তর্জাতিক মহলের দ্রুত হস্তক্ষেপ অত্যন্ত জরুরি। আপনার কি মনে হয়, তেল আবিবে হুতিদের এমন বিধ্বংসী হামলাকে আপনি কি মুসলমানদের একটি বিজয় হিসেবে দেখছেন, নাকি মনে করছেন এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে আরও গভীর সংকটে ফেলবে? আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে মধ্যপ্রাচ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছে পৌঁছায়। কিয়েভে মিসাইল ছুড়ে ন্যাটোর 4 দূতাবাস গুড়িয়ে দিল রাশিয়া। ইউরোপে ছড়িয়ে পড়বে যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা। ইউক্রেনে চলমান যুদ্ধের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ন্যাটোর সহযোগিতার দাবি জানিয়ে আসা ইউক্রেনের কূটনৈতিক অঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় কিয়েভে অবস্থিত ন্যাটোভুক্ত 4টি দেশের দূতাবাস, আলবেনিয়া, উত্তর মেসিডোনিয়া, পর্তুগাল ও মন্টেনিগ্রো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, এই সম্মিলিত হামলায় কিনজাল হাইপারসনিক মিসাইল এবং ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়, যার ফলে ধ্বংস হয়েছে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস কমান্ড পোস্ট, লুস ডিজাইন ব্যুরো এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা সিস্টেম। লুস ডিজাইন ব্যুরো মূলত নেপচিউন ক্ষেপণাস্ত্র এবং অলখা MLRS ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে হামলায় ন্যাটোর 4 দেশের দূতাবাস ছাড়াও আর্জেন্টিনা ও ফিলিস্তিনের কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত 1 জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো জানিয়েছেন, শুক্রবার সকালে কিয়েভে 8টি মিসাইল হামলা হয়। হামলার প্রভাবে কিয়েভের রাস্তাগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, আর ভবনগুলো আগুন ও কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং বিস্ফোরণের আওয়াজ পুরো কিয়েভ অঞ্চল জুড়ে শোনা যায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালানোর জন্য যেসব স্থাপনা ব্যবহার করছিল সেগুলোকে ধ্বংস করা হয়েছে। তারা সতর্ক করে বলেছে, ইউক্রেন যে কোনো স্থাপনা থেকে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে, সেগুলোই আক্রমণের লক্ষ্যবস্তু হবে। ন্যাটোর 4 দূতাবাসে হামলার পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইউরোপ জুড়ে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে এর পরিসর ইউক্রেনের বাইরে ছড়িয়ে পড়তে পারে। ইউক্রেনের পশ্চিম সীমান্তে ন্যাটোর অবস্থান এই সংঘাতকে আরও বিপজ্জনক করে তুলেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হতে পারে এবং এর ফলাফল হবে ভয়াবহ। কেউ কেউ বলছেন, এটি তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে। ইউক্রেনের যুদ্ধ সীমাবদ্ধ থাকবে নাকি গোটা ইউরোপে ছড়িয়ে পড়বে, এমন প্রশ্ন এখন সবার মনে। এই সংঘাতের শেষ কোথায়? রাশিয়ার বিজয় নাকি পুতিনের পতন? কোনো সম্ভাবনায় উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সামান্য হলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে অন্য দেশগুলোতেও। আপনার মতামত কি? এই সংঘাত কি মধ্য ইউরোপকে বিপর্যয়ের মুখে ঠেলে দেবে, নাকি রাশিয়ার এই কৌশল ইউক্রেনের প্রতিরোধকে দুর্বল করে দেবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। এমনই সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভারতের কল্পনার বাহিরে আমেরিকায় আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্র বানালো পাকিস্তান। অর্থনৈতিক সংকট সামলে উঠে পাকিস্তান আবারও নিজেদের সামরিক শক্তি প্রদর্শনে মনোনিবেশ করেছে। ধারাবাহিক মহড়া এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও মজবুত করার চেষ্টা করছে দেশটি। সম্প্রতি পাকিস্তানের সামরিক অভিজাত বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন যে তাদের অস্ত্র ভাণ্ডারে রয়েছে অত্যাধুনিক এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, যা শত্রুর জন্য ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। তিনি সরাসরি কারো নাম না বললেও ভারতকে ইঙ্গিত করে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের এই ক্ষেপণাস্ত্রগুলো শত্রুদের দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। দক্ষিণ এশিয়ায় আমাদের সামরিক সক্ষমতা সম্পর্কে শত্রুরা জানে, কিন্তু আমরা এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছি যা তাদের কল্পনারও বাহিরে। যুক্তরাষ্ট্রের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার সম্প্রতি একটি অনুষ্ঠানে মন্তব্য করেছেন যে পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এখন ক্রমবর্ধমানভাবে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেছেন, পাকিস্তান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা শুধুমাত্র দক্ষিণ এশিয়ার নয়, বরং যুক্তরাষ্ট্র পর্যন্ত আঘাত হানতে সক্ষম। ফিনার আরও বলেন, পাকিস্তানের দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল সিস্টেম এমন একটি পর্যায়ে পৌঁছেছে যা যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি হুমকি। এ ধরনের পদক্ষেপের উদ্দেশ্য নিয়ে আমরা সন্দিহান। এটি স্পষ্ট যে তাদের এমন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। পাকিস্তানের নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে ইতিমধ্যে ভারত জুড়ে শুরু হয়েছে তোলপাড়। দেশটির বিশেষজ্ঞদের দাবি, আগামী 20 বছরেও ভারত এমন ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে না। এটি দক্ষিণ এশিয়ার যে কোনো সম্ভাব্য যুদ্ধে পাকিস্তানকে এগিয়ে রাখবে। পাকিস্তানের এ সামরিক অগ্রগতি দেখে চাপে পড়েছে ভারতের মোদী প্রশাসন। বিশেষ করে মুসলিম বিরোধী মনোভাবের জন্য পরিচিত এই প্রশাসনের জন্য এটি বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, পাকিস্তান কি বাংলাদেশকে এমন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে? বাংলাদেশের নতুন সরকারের উচিত কি পাকিস্তানের সঙ্গে আলোচনা করে এই প্রযুক্তি বাংলাদেশের সামরিক বাহিনীতে যুক্ত করা? দর্শক, আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন। আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে। পার্লামেন্টে মোদীর বিজেপি নেতাদের গণধোলাই দিল কংগ্রেস, রাহুলের বিরুদ্ধে এফআইআর। সংসদে উত্তপ্ত বিতর্কের জেরে বিরোধী দল কংগ্রেস এবং ক্ষমতাসীন বিজেপির এমপিদের মধ্যে হাতাহাতির ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ধাক্কায় তাদের 2 সাংসদ গুরুতরভাবে আহত হয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় রাহুলের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার সূত্রপাত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য থেকে। শাহ বলেন, এখন নতুন ফ্যাশন হয়ে গেছে, সবকিছুতেই বারবার আম্বেদকরের নাম নেওয়া হয়। এতবার সৃষ্টিকর্তার নাম নিলে 7 জন্ম পর্যন্ত স্বর্গলাভ হতো। শাহের এই মন্তব্যের পর বিরোধী দলগুলো সরব হয়। বৃহস্পতিবার নতুন পার্লামেন্ট ভবনের মকরদ্বারে বিক্ষোভে নামেন কংগ্রেস এমপিরা। তখনই বিজেপি এবং কংগ্রেস সাংসদদের মধ্যে হাতাহাতি শুরু হয়। বিজেপির অভিযোগ,
বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর ও বাসুরী স্বরাজ অভিযোগ করেন, রাহুল গান্ধীর ধাক্কায় তাদের 2 এমপি প্রতাপ ষড়ঙ্গী ও মুকেশ রাজপুত আহত হয়েছেন। প্রতাপ ষড়ঙ্গী মাথা ফেটে রক্ত ঝরে, মুকেশ রাজপুত পড়ে গিয়ে আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কড়া ভাষায় বলেন, রাহুল গান্ধীর মতো একজন সংসদ সদস্য কিভাবে পার্লামেন্ট চত্বরে বল প্রয়োগ করতে পারেন। কংগ্রেসের দাবি, কংগ্রেস এই অভিযোগকে ভিত্তিহীন এবং রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছে। কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর বলেন, বিজেপি এমপিরা আমাদের সংসদে ঢুকতে বাধা দেন এবং রাহুল গান্ধীকে ঘিরে ধরে ধাক্কাধাক্কি করেন। রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী বলেন, রাহুল গান্ধীর ধাক্কাধাক্কি করার স্বভাব নেই, এই অভিযোগ কেউ বিশ্বাস করবে না, এটা রাজনৈতিক চক্রান্ত। কংগ্রেসের দাবি, অমিত শাহের বিতর্কিত মন্তব্যের কারণে বিজেপি রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। সেই পরিস্থিতি থেকে দৃষ্টি ঘোরাতে রাহুলের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। দিল্লি পুলিশ ইতিমধ্যেই অভিযোগ তদন্ত শুরু করেছে। তারা আহত সংসদদের বয়ান রেকর্ড করবে, পাশাপাশি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও মোবাইল ভিডিও পর্যালোচনা করবে। সাংবাদিকদের রেকর্ড করা ফুটেজও তদন্তের অংশ হবে বলে জানা গেছে। এই ঘটনা নিয়ে ভারতের রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি শুধুই রাজনৈতিক কৌশল নাকি বাস্তব ঘটনার প্রতিফলন, এ নিয়ে চলছে জল্পনা। তবে রাহুল গান্ধীর বিরুদ্ধে এই এফআইআর কংগ্রেস এবং বিজেপির মধ্যে দ্বন্দ্বকে আরও বাড়িয়ে তুলবে, তা নিশ্চিত।